শ্যাডো ভয়ের আর এক নাম। হ্যালো বন্ধুরা, আমি অভি আছি তোমাদের সাথে। চলে এসেছি একটি নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের গল্প শ্মশানের অভিশাপ। আজকের গল্পটা হতে চলেছে বেশ ভয়ানক, তো দেরি না করে হেডফোন নিয়ে লাইট অফ করে শুনতে থাকুন। গল্পটা শুরু হয়েছিল এক গভীর রাতে। সৌম্য, যে নিজেকে সবচেয়ে দুঃসাহসী যুবক মনে করত, একদিন তার বন্ধু অমিত, প্রকাশ আর দীপ একসাথে বসেছিল তাদের আড্ডাখানায়। আড্ডার বিষয়বস্তু ছিল সেই পুরনো পরিত্যক্ত শ্মশানটা, যেটার নাম শান্তিধাম। লোকমুখে শোনা যায় এই শ্মশানে নাকি অর্ধদগ্ধ এক আত্মার বাস আছে, যে নিজের শেষকৃত্য সম্পন্ন করতে না পারায় শান্তি পায়নি। তার নাম ছিল নিখিল রায়। অমিত হেসে বলল, সৌম্য, তুই তো নিজেকে খুব সাহসী বলিস। যদি প্রমাণ করতে চাস তাহলে আজ রাত 1টার সময় শান্তিধামে যা। ওখানকার সবচেয়ে পুরনো যে বট গাছটা আছে তার ডালে একটা লাল সুতো বাঁধা আছে। সুতোটা নিয়ে আসতে পারলেই আমরা মানব তুই সত্যিই সাহসী। দীপ ভয়ে ফিসফিস করে বলল, না অমিত, এটা ঠিক না। শান্তিধাম রাতের বেলায় খুবই ভয়ানক। কিন্তু সৌম্যর চোখে তখন শুধুই জয়ী হওয়া নেশা। সে বুক ফুলিয়ে বলল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। 1টার আগেই আমি লাল সুতো নিয়ে ফিরব। এসব পুরানো ভূতের গল্পে আমি বিশ্বাস করি না। রাত তখন ঠিক 12:40। সৌম্য তার পুরনো সাইকেলটা নিয়ে শ্মশানের দিকে রওনা হলো। গ্রামের শেষ প্রান্তে এক নির্জন ধান ক্ষেতের পাশ দিয়ে গেছে শান্তিধামের রাস্তা। রাস্তাটা খুবই খারাপ, দুপাশে ঘন ঝোপঝাড়। শ্মশানের কাছে পৌঁছতেই তার সাইকেলের চেন পড়ে গেল। এই নির্জন রাস্তায় এমনটা হওয়ায় তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে দ্রুত চেন ঠিক করলো, কিন্তু তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। সে চারপাশে তাকালো, কিন্তু শুধু অন্ধকার আর নীরবতা। আচ্ছা, তোমাদের চারপাশে এমন কেউ নেই তো, যাকে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু সে তোমাকে দেখছে? হয়তো তোমার পায়ের কাছে বসে তোমার দিকেই তাকিয়ে আছে। সৌম্যর গেট পেরিয়ে ভেতরে ঢোকার সাহস হলো না। গেটে বিশাল এক তালা ঝুলছে, তাতে পুরনো জং ধরা। সে প্রাচীরের দিকে গেল। প্রাচীরটা বেশ উঁচু, কিন্তু সৌম্যর শরীরচর্চার অভ্যেস ছিল। সে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা তীব্র শীতল বাতাস যেন তাকে স্বাগত জানালো। সেটা স্বাভাবিক রাতের বাতাস ছিল না। সেই বাতাস যেন ছিল পোড়া কাঠ আর শুকনো ফুলের এক বিদঘুটে মিশ্রণ। শ্মশানের ভেতরের জায়গাটা বেশ বড়। ছড়ানো ছিটানো চিতার ছাইয়ের স্তূপ, কোথাও আধপোড়া কাঠ, আর মাঝে মাঝে পুরনো কিছু অস্থি। সৌম্য মোবাইলের টর্চ জ্বালিয়ে বট গাছটা খুঁজতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর সে বিশাল বট গাছটি দেখতে পেল। গাছটার ডালপালা চারিদিকে এমনভাবে ছড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন অসংখ্য হাত আকাশটাকে চেপে ধরে আছে।
গাছের গোড়ায় গিয়ে টর্চের আলো ফেলে সে যা দেখল তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। গাছের নিচে পুরনো একটা কালো পাথর, তার উপরে একটা অর্ধেক পোড়া মানুষের পায়ের ছাপ। ছাপটা এখনো যেন তাজা, চারপাশে ছাই লেগে আছে। সে কোনো মতে নিজেকে সামলে নিল। এসব নিশ্চয়ই কেউ মজা করার জন্য করেছে। নিজেকে সাহস দিল সৌম্য। সে টর্চটা ওপরের দিকে ধরল। অনেক খোঁজার পর একটা মোটা ডালের সাথে সেই লাল সুতোটা বাঁধা আছে সেটা সে দেখতে পেল। সেটা পেড়ে আনার জন্য তাকে গাছের ডাল ধরে ওপরে উঠতে হলো। যখন সে সুতোটা খুলছিল ঠিক তখনই তার কানের কাছে একটা কর্কশ কণ্ঠস্বর ফিসফিস করে বলল, কি নিয়ে যাচ্ছিস? আমার শেষ চিহ্ন? তোর সাহস তো কম নয়। সৌম্য চমকে গেল। প্রায় ডাল থেকে পড়েই যাচ্ছিল। সে দ্রুত নিচে নেমে টর্চ ঘুরিয়ে দেখল কেউ নেই, চারিদিক ফাঁকা। নিচে নামতেই তার চোখ গেল বট গাছের অপর পাশে। সেখানে একটা সদ্য নেভানো চিতা, আর সেই চিতার পাশে বসে আছে একটা ছায়া মূর্তি। সৌম্য দেখল মূর্তিটা একটা পুরনো ছেঁড়া ধুতি পরা। তার সারা শরীর থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে। সৌম্য বলল, আপনি কে? এই রাতে এখানে কি করছেন? ছায়ামূর্তিটা ধীরে ধীরে মাথা তুলে সৌম্যর দিকে তাকালো। তার মুখটা দেখে সৌম্যর হাত থেকে লাল সুতোটা পড়ে গেল। লোকটির মুখের বাঁ দিকটা সম্পূর্ণ পোড়া, মাংস ঝলসে যাওয়া, চোখটা গলে গিয়ে কোঠরের মধ্যে কালো শূন্যতা। পোড়া লোকটি, যার নাম নিখিল রায়, তার ভাঙা কাঁপানো কণ্ঠে বলল, আমি শান্তি খুঁজছি, আমার নাম নিখিল। আমার শেষ কাজটা কেউ শেষ করেনি। মাঝরাতে আমার চিতার আগুন নিভে গিয়েছিল। আমার শরীরটা অর্ধেক পুড়ে রয়ে গেল। আমি মুক্তি পাইনি। নিখিলের দৃষ্টি ছিল স্থির, তার মধ্যে কোনো জীবন ছিল না। সে ধীরে ধীরে সৌম্যর দিকে এগিয়ে আসতে লাগলো। সৌম্য আতঙ্কিত হয়ে এক পা পিছিয়ে গেল। সে বলল, আমি চলে যাচ্ছি, আমি কিছু করিনি। নিখিল বলল, না, তুই যাবি না। তুই এসেছিস বলেই আজ আমার মুক্তি হবে। ওই লাল সুতোটা আমার শেষ ইচ্ছের চিহ্ন ছিল। তুই যখন সেটা খুলেছিস তখন আমার মুক্তি দেওয়ার ভারও তোর। আমাকে পূর্ণ কর, আমার চিতায় আগুন দে। সৌম্য এক মুহূর্ত দেরি করল না। সে সুতোটা তুলে নিয়ে দৌড় শুরু করল। চারিদিকে শুকনো কাঠ আর ছাই। দৌড়ানোর সময় সে কয়েকবার হোঁচটো খেল। পিছন থেকে নিখিলের গলার স্বর ক্রমশ তীব্র হতে লাগলো, দাঁড়া, পালিয়ে যাস না। আমি শান্তি চাই, আমি মুক্তি চাই। দৌড়াতে দৌড়াতে সৌম্য খেয়াল করল তার পিছু ধাওয়া করা নিখিল আর ছায়ামূর্তি নেই। এখন সে দেখছে ছাইয়ের একটা ঘূর্ণি দ্রুত তার দিকে এগিয়ে আসছে। ঘূর্ণিটা বাতাসের চেয়েও দ্রুত। সে কোনো মতে প্রাচীরের কাছে পৌঁছালো। দ্রুত পাঁচিল টপকাতে গিয়ে সে পড়ে গেল। প্রাচীরের কাঁটা তারে তার হাত পায়ে গভীর ক্ষত হলো। সে যখন রাস্তায় নেমে সাইকেল ফেলে ছুটতে শুরু করলো তখন তার মনে হলো শ্মশানের ভেতরে একটা দীর্ঘ যন্ত্রণাদায়ক আর্তনাদ যেন আকাশে পেট করে উঠল। বেশ কিছু পথ পেরিয়ে সে যখন বন্ধুদের কাছে পৌঁছালো তখন সে কাঁপছিল। তার চোখে মুখে ছিল গভীর আতঙ্ক। অমিত, প্রকাশ আর দীপ দেখল সৌম্যের হাতে রক্ত, জামা ছেঁড়া, আর তার হাতে এখনো ধরা সেই লাল সুতো। অমিত সৌম্যকে বলল, কি হয়েছে তোর? ভূত দেখেছিলি নাকি? সৌম্য কাঁপা হাতে সুতোটা মাটিতে ছুঁড়ে ফেলে দিল। সে কোনো কথা বলতে পারল না, শুধু শ্বাস নিচ্ছিল জোরে জোরে। দীপ ভয় পেয়ে বলল, সৌম্য, তোর পিঠে কি?
বন্ধুরা দেখল সৌম্যর পিঠের বাঁদিকে কাঁধের নিচে একটা গভীর পোড়া দাগ। দাগটা অনেকটা হাতের পাঞ্জার মতো। এটা এত গভীর যে মনে হচ্ছিল মাংসের ওপর দিয়ে কেউ জ্বলন্ত লোহা বুলিয়ে দিয়েছে। সৌম্য কোনোদিন সেই ক্ষত থেকে মুক্তি পায়নি। প্রতি রাতে সে দুঃস্বপ্ন দেখত, যেন কেউ তাকে বলছে, আমার কাঠ নিয়ে আয়, আমি মুক্তি পাইনি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সৌম্য যখনই কোনো শুকনো কাঠ দেখত তখনই সে আতঙ্কিত হয়ে যেত। শ্মশানের সেই অর্ধদগ্ধ আত্মা তাকে ছাড়েনি। শান্তিধামের অভিশাপ সৌম্যর শরীর আর মনের ওপর চিরকালের জন্য থেকে গেল। আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও। তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।